নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই যোদ্ধাদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। চব্বিশের এদিন গণ আন্দোলন দমাতে টানা ১৪ দিনের মতো ফ্যাসিস্ট হাসিনা সরকারের জারি করা কারফিউ অব্যাহত থাকে। সেই সঙ্গে দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদিন কর্মসূচিগুলো স্থগিত ছিল। আদালতের রায়ের আলোকে সরকার ৭% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে। সমন্বয়ক নাহিদ ইসলাম ব্রিফিংয়ে বলেন, সরকার এই প্রজ্ঞাপন জারি করতে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ লাশ পড়িয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। এছাড়া প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। আমাদের আন্দোলন অব্যাহত। নিখোঁজ সমন্বয়কদের নিয়ে উদ্বেগ বাড়ে দেশবাসীর। সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ২২ শিক্ষক। সাধারণ নাগরিকরাও সোচ্চার হন এসবের বিরুদ্ধে। এদিন কারফিউর মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাসিস্ট হাসিনা অব্যাহত রাখে গণগ্রেফতার অভিযান। সরকার বারবার সংলাপের কথা বললেও অব্যাহত থাকে তাদের দমনপীড়ন। শিক্ষার্থীরা একে আখ্যা দিয়েছেন দিনে নাটক, রাতে আটক হিসেবে। ইন্টারনেট শাটডাউনের আড়ালে ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যা বিষয়ে সোচ্চার হতে থাকে আন্তর্জাতিক মহল। আন্দোলন দমনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যান সরঞ্জাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। জবাবদিহিতা চেয়ে দেয় করা বার্তা। The one thing I do want to add, because we've seen our serious concern in this regard has been conveyed to the relevant authorities in Bangladesh by our colleagues. বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার হায়না বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবাদ হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও। প্রথম আমরা সেই দেশের মাটিতে আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি। দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের উপরে পাখির মতো গুলি চালাচ্ছিল। আমরা আমাদের মা বা ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তখন আমরা নেমে গিয়েছিলাম আন্দোলনে। আমাদের মাথায় তখন ওই চেঞ্জটা ছিল না যে আমাদের কি হবে। আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায়, আমরা প্রবাসের মাটিতে বসে থেকে কার জন্য রেমিটেন্স পাঠাবো? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া। এদিন নতুন করে খোঁজ পাওয়া যায় আরও ৮টি মৃতদেহের। দীর্ঘ ব্ল্যাক আউটের পর রাতে ঘণ্টাখানেকের জন্য শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়, যদিও সে গতি ছিল খুবই ধীর। ব্যবহার করা যায়নি ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ। আন্দোলনের অনেকগুলো মুভমেন্টই আমাদের মনে হয়েছে আন্দোলন হয়তো শেষ বা আমাদের হাতে কিছু করার নেই, থাকবে না। কিন্তু আমরা এই জায়গায় দৃঢ় ছিলাম যে আন্দোলনটা চালিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে। যদি এক সপ্তাহ আন্দোলন করা সম্ভব না হয়, এক সপ্তাহ পরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। যে কোনো মূল্যে কৌশলে আবারও আন্দোলনটাকে শুরু করতে হবে, এটা আমাদের চিন্তায় ছিল। কারণ এই আন্দোলন থেকে আর পিছপা হওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না। কারণ এরপরও যদি আসলে এই সরকার টিকে যায়, এই আন্দোলন ব্যর্থ হয়, তাহলে এই দেশে থাকারই আসলে মানে এই দেশ আর সাধারণ মানুষের দেশ থাকবে না। ভয়াবহভাবে এই দেশ মানুষের রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর কি, যেটা অলরেডি গত 16 বছর দাঁড়িয়েছে। ফলে যখন কারফিউ হলো, সেনাবাহিনী প্রথমে তো জনগণের বিপক্ষেই নেমেছিল, সরকারের পক্ষে সরকারকে সেভ করতে তারা নেমেছিল। বিভিন্ন জায়গায় তারা গুলিও চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছিল সবাইকে, আমাদেরকে গুম করা হয়েছিল। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।